তো আজকে হচ্ছে 27শে ফেব্রুয়ারি 2025। আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচ 2025-এর 28তম ক্লাস এবং দণ্ডবিধির 8ম ক্লাস। আজকে আমরা আমাদের যে 5 নং প্রশ্ন, গতদিন নিন্দনীয় নরহত্যা এবং খুন এ বিষয়টা আলোচনা করছিলাম। আজকে এই 5 নং প্রশ্নের সাথে উত্তর মিলাবো যে কোনটার উত্তর কি হতে পারে। তার আগে আমি খুব সংক্ষেপে যদি বলে দিই যে বেআইনি ভাবে কাউরে হত্যা করলেই সেটা নিন্দনীয় নরহত্যা। 299 ধারায় বলা হয়েছে নিন্দনীয় নরহত্যা 3টি উপায় হতে পারে। কাউকে হত্যার অভিপ্রায় নিয়ে আঘাত করলে, কাউকে এমন কোনো গুরুতর আঘাত করলে, বা অন্য কোনো কাজের মাধ্যমে মৃত্যু ঘটায়। এখন নিন্দনীয় নরহত্যার সংজ্ঞা 299 ধারায় দিলেও নিন্দনীয় নরহত্যা খুন হবে কি হবে না এটা বলেছে 300 ধারায়। 300 ধারায় দুইটা ভাগ রয়েছে। প্রথম ভাগে বলা হয়েছে হোয়েন কালপেবল হোমিসাইড ইজ মার্ডার, আর দ্বিতীয় ভাগে বলা হয়েছে হোয়েন কালপেবল হোমিসাইড ইজ নট মার্ডার। তো প্রথম ভাগে বলেছে যে যখন নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে, 4টা অনুচ্ছেদ ওখানে রয়েছে। যে অভিপ্রায় নিয়ে যদি নিন্দনীয় নরহত্যা করে, দ্বিতীয় অনুচ্ছেদ জ্ঞান নিয়ে যদি নরহত্যা করে, নেচার অফ ইনজুরি যদি এরকম হয় যে মৃত্যুই অবশ্যম্ভাবী, আর সবশেষে হলো ইমিনেন্টলি ডেঞ্জারাস অ্যাক্ট বা আসন্ন বিপজ্জনক কার্য। এই 4 নং অনুচ্ছেদের ক্ষেত্রে অভিপ্রায় না থাকলেও সেটা খুন বলে গণ্য হবে। গত ক্লাসে আপনারা যারা নতুন যদি কেউ শুনে থাকেন, গত ক্লাসে এগুলো আমরা বিস্তারিত ব্যাখ্যা করছি, এজন্য এই ক্লাসে আর এটা বিস্তারিত বলতেছি না। এবং 300 ধারার যে দ্বিতীয় ভাগ, সেখানে বলা হয়েছে যে কখন নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে না। তো এখানে কখন খুন বলে গণ্য হবে না, এর মধ্যে রয়েছে যে আহ, যদি নিন্দনীয় নরহত্যাটা করা হয় প্রথম ব্যতিক্রম গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন, গুরুতর এবং আকস্মিক উত্তেজনার বশবর্তী হয়ে। দ্বিতীয় ব্যতিক্রম সরল বিশ্বাসে আত্মরক্ষার অতিক্রম করে কাউকে যদি হত্যা করে। তৃতীয় ব্যতিক্রম সরকারি কর্মকর্তা তার যে আপনার যে ডিউটি আছে সেটা পালন করতে গিয়ে যদি সরল বিশ্বাসে কাউকে হত্যা করে। চতুর্থ ব্যতিক্রম সাডেন ফাইট, আকস্মিক কলহ। আকস্মিক কলহের বশবর্তী হয়ে একজন আরেকজনের হত্যা করলে সেটা খুন হবে না। এবং সবশেষে যেটা, সেটা হলো সম্মতি সহকারে মৃত্যু। কত বছরের বেশি বয়স্ক ব্যক্তি? 18 বছরের বেশি বয়স্ক ব্যক্তির সম্মতি সহ এটাও কি হবে না, মানে খুন বলে গণ্য হবে না। এই হচ্ছে আপনার নিন্দনীয় নরহত্যা এবং খুন। আপনি যদি এই বেসিকটা জানেন, এই 4টা অনুচ্ছেদ আর 5টা ব্যতিক্রম, এটা জানলে এখান থেকে যত প্রশ্নই আসুক না কেন সব ইনশাল্লাহ পারা যাবে। ঠিক আছে? তো যাই হোক, আমরা একটু প্রশ্নের সাথে মিলাই। দেখেন আমাদের পাশের যে এ প্রশ্নটা, এখানে এসেছে যে অপরাধমূলক নরহত্যা, কালপেবল হোমিসাইড এবং খুন কাকে বলে। মানে নর নিন্দনীয় নরহত্যা এবং খুন কাকে বলে। তারপরে এই এই পার্টটা দেখেন, হত্যার সমপর্যায়ভুক্ত নরহত্যা। হত্যার সমপর্যায়ভুক্ত নরহত্যা মানে কি জানেন? খুন। আর হত্যার সমপর্যায়ভুক্ত নয় এমন নরহত্যা মানে হলো কি? নিন্দনীয় নরহত্যা। প্রশ্নকর্তারা সবসময় আপনাদের একটু প্যাসের মধ্যে রাখবে। সহজে বলে দিলে হতো যে নিন্দনীয় নরহত্যার খুনের মধ্যে পার্থক্য লিখুন, তা না বলে লেখছে হত্যার সমপর্যায়ভুক্ত নরহত্যা মানে এটা হলো কি? 300 ধারার প্রথম ভাগ, খুন। আর হত্যার সমপর্যায়ভুক্ত নয়, এটা হলো 300 ধারার দ্বিতীয় ভাগ, মানে যেটা খুন হবে না। এই দুইটার ভিতরে পার্থক্য। আচ্ছা, তো দেখেন আহ, আমরা ভূমিকা যদি একটু করি, যে এক ব্যক্তি কর্তৃক অপর ব্যক্তিকে হত্যা করার নামই নরহত্যা। মৃত্যু ঘটানোর অভিপ্রায় নিয়ে বা অভিপ্রায় ছাড়া কোনো কাজের মাধ্যমে কোনো ব্যক্তির মৃত্যু ঘটানো হলে তাকে অপরাধমূলক নরহত্যা বা নিন্দনীয় নরহত্যা বলে। অপরদিকে আহ যদি পূর্ব পরিকল্পনা বা অভিপ্রায় সহকারে যখন কোনো নিন্দনীয় নরহত্যা ঘটানো হয়, তবে উক্ত নিন্দনীয় নরহত্যারে কি বলে? খুন বলে। এখন একটা জিনিস দেখেন, যদিও আমরা বিস্তারিত পড়বো, তার আগে বলি নিন্দনীয় নরহত্যায়ও অভিপ্রায় আছে, খুনেও অভিপ্রায় আছে। তাহলে এখন প্রশ্ন এসে যায় যে তাহলে খুন আর নিন্দনীয় নরহত্যার মধ্যে পার্থক্য কি? নিন্দনীয় নরহত্যার অভিপ্রায় থাকতেই পারে। আমরা তো জানি যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে যে কোনো ভাবেই হত্যা করুক না কেন, বেআইনি ভাবে করলেই সেটা নিন্দনীয় নরহত্যা। তাহলে একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তিকে পূর্ব পরিকল্পনা অনুসারে হত্যা করে, প্রথমত সেটা নিন্দনীয়
নরহত্যা। আর দ্বিতীয়ত সেই নিন্দনীয় নরহত্যাটা কি বলে পরিচিত হচ্ছে? খুন বলে পরিচিত হচ্ছে। মানে সকল খুনই নিন্দনীয় নরহত্যা, কিন্তু সকল নিন্দনীয় নরহত্যা খুন নয়। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তাহলে ভাই আমরা একটু চলে আসি যে অপরাধমূলক নরহত্যা বা কালপাবল হোমিসাইডের সংজ্ঞায় আসি। দেখেন, এক নর কর্তৃক অপর কোন নরকে হত্যা করা মানে নরহত্যা বলে গণ্য হয়। তবে নরহত্যাটি যদি গিলটি মাইন্ড সহকারে সংগঠিত হয় তখন তাকে অপরাধমূলক নরহত্যা বা কালপাবল হোমিসাইড বলে। দণ্ডবিধি 1860-এর 299 ধারা অনুসারে মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে কোনো কৃত কাজ দ্বারা কোনো ব্যক্তির মৃত্যু ঘটালে, আন্ডারলাইন করেন এটা, মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে কোনো কাজ দ্বারা কোনো ব্যক্তির মৃত্যু ঘটালে বা যে দৈহিক জখম তার মৃত্যু ঘটাতে পারে, যে দৈহিক জখমে তার মৃত্যু ঘটতে পারে, সরি, তেমন দৈহিক জখম ঘটানোর উদ্দেশ্যে কৃত কোনো কাজ দ্বারা মৃত্যু ঘটালে, এটা আন্ডারলাইন করেন। আগেরটা হলো এক, এটা হলো দুই। বা যে কাজের ফলে মৃত্যু ঘটতে পারে তা জানা সত্ত্বেও সেই কাজের মাধ্যমে কোনো ব্যক্তির মৃত্যু ঘটালে তাকে অপরাধমূলক নরহত্যা বা কালপাবল হোমিসাইড বলে। তাহলে এখানে একটা জিনিস মনে রাখেন, এটা প্রিলিমিনারি প্রশ্ন, যে নিন্দনীয় নরহত্যা কয়টি উপায় হতে পারে? কয়টি উপায়? তিনটি উপায়। উদাহরণ পড়ি, দেখেন যে রহিম করিমের মৃত্যু ঘটানোর অভিপ্রায় বা মৃত্যু ঘটানোর সম্ভাবনা আছে জেনেও কোনো গর্তের উপর কাঠের বেড়া ও ঘাসের ফরাশ পেতে দেয়। রহিম করিমের মৃত্যু ঘটানোর অভিপ্রায় নিয়ে ওই গর্তের উপর কি দেয়? কাঠের বেড়া বা ঘাসের ফরাশ পেতে দেয়। করিম উক্ত স্থান মজবুত বলে বিশ্বাস করে উহার উপরে গেলে উক্ত গর্তের ভিতরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। এক্ষেত্রে রহিম অপরাধমূলক নরহত্যা সংগঠন করেছে বলে কি হবে? গণ্য হবে। এটা 299 ধারার সরাসরি উদাহরণ। এটা নিন্দনীয় নরহত্যা হয়েছে, এটা নিশ্চিত। কিন্তু খুন হয়েছে কি হয় নাই এটা পরের বিষয়, এখনো আমরা নিশ্চিত না। কিন্তু নিন্দনীয় নরহত্যা যে হয়েছে, কি বলেন, এটা নিশ্চিত। তো নিন্দনীয় নরহত্যার সংজ্ঞা 299 ধারায় দিলেও এর শাস্তি বলেছে 304 ধারায়। আচ্ছা, যেহেতু আমরা গতদিন খুন আর নিন্দনীয় নরহত্যা বিস্তারিত পড়ছি, সো ওইটার আঙ্গিকে আমরা উত্তর করে দিই যে এই উদাহরণটা বলেন তো খুন হবে কিনা? নিন্দনীয় নরহত্যা হয়েছে, জি ঠিক স্যার, আছে, খুন। বাট খুন স্যার। এটা কি খুন হবে খুন কিনা? হবে এই যে স্যার। দেখেন, হবে হবে স্যার। জি স্যার, খুন হবে। অভিপ্রায় বা সম্ভাবনা আছে জেনেও, অভিপ্রায় ছিল নাকি, তার মানে তার পূর্ব পরিকল্পনা ছিল। তো আছে। প্রথমত ওই গর্তে পড়ে গিয়ে যে করিম যদি মারা যায়, প্রথমত এটা হলো কি? নিন্দনীয় নরহত্যা। আর তারপরে এটা হবে কি? খুন। বুঝতে পারছেন? তো এটা ভাবার সুযোগ নাই যে স্যার 299 ধারার উদাহরণ তাই খুন হবেই না, জীবনেও হবে না। উদাহরণটা তো 299-তে আছে। এটা ভাববেন, এটা ভাববেন মরিয়ম বৈদ্য, উনি একদিন তর্ক করছিল, স্যার উদাহরণ তো 299, এটা খুন হয় কেমন? বুঝতে পারছেন? 323-এর যে উপাদান সেটা 326-এর মধ্যে আছে না? যত আগাই যাবে তার ভিতরে এর আগের উপাদানগুলো, সব উপাদানগুলো কি থাকবে? হ্যাঁ, আচ্ছা। তো আমরা শাস্তিতে চলে আসি। দেখেন, হ্যাঁ, দেখেন দণ্ডবিধির 304 ধারায় অপরাধজনক নরহত্যার শাস্তি সম্পর্কে বলা হয়েছে। 304 ধারা অনুযায়ী অভিপ্রায় সহ অপরাধজনক নরহত্যা সংঘটিত হলে যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো বর্ণনা 10 বছর কারাদণ্ড, সেই সাথে অর্থদণ্ডে দণ্ডনীয় হবে যদি কেউ অভিপ্রায় নিয়ে নিন্দনীয় নরহত্যা করে। এখন আপনার কাছে আবার প্রশ্ন আসতে পারে যে স্যার অভিপ্রায় নিয়ে যদি নরহত্যা করে তাহলে তো সেটা খুনই হবে, 302-এর সাজা হবে, জায়গা 304-এর সাজা আসলো কেন? অভিপ্রায় নিয়ে বলতে বোঝাচ্ছে এরকম যে আপনি ধরেন একজন ব্যক্তিরে যখন এমন একটা কথা বলছে, এমন একটা কথা বলছে, আপনি উত্তেজিত হয়ে বললেন যে তোমার আজকে হত্যাই করে, তোর আজকে শেষই করে ফেলাম। মানে তাৎক্ষণিক অভিপ্রায়, তাৎক্ষণিক ভাবে এমন উত্তেজিত হয়েছে যে বাঁশ একটা ধরে মাথায় বাড়ি দিচ্ছেন। তাহলে এই জায়গায় এই কাজটা করছেন কিসের কারণে?
তাৎক্ষণিক। তো ওই জায়গায় তাৎক্ষণিক ভাবে আপনার অভিপ্রায় ছিল, তো ওই ক্ষেত্রে নিন্দনীয় হত্যার সাজা হবে যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো বর্ণনার 10 বছর। কিন্তু আপনি উত্তেজিত হয়ে তার একটা ঘুষি দিচ্ছেন, মানে তারে হত্যা করার কোনো অভিপ্রায় আপনার ছিল না, কিন্তু ঘুষি খেয়ে সে মারা গেছে। ঘুষি খেয়ে কি সে মারা গেছে, তো সেই ক্ষেত্রে তো আপনার হত্যার অভিপ্রায় কি ছিল না। অভিপ্রায় ব্যতীত অপরাধজনক হত্যা সংঘটিত হলে যে কোনো বর্ণনার কারাদণ্ড, যার মেয়াদ কত 10 বছর পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত দণ্ডনীয় হবে। তাহলে এই জায়গায় 304 ধারায় যে অভিপ্রায়ের কথা বলতেছে, যে অভিপ্রায় নিয়ে যদি নিন্দনীয় হত্যা করে তাহলে সাজা বেশি, যাবজ্জীবন বা 10 বা, এবং সেই সাথে অর্থদণ্ড। আর অভিপ্রায় ছাড়া যদি নরহত্যা করে, মানে নিন্দনীয় নরহত্যা করে, তাহলে সাজা কত বছর, যে কোনো বর্ণনার 10 বছর। ঠিক আছে। নিন্দনীয় নরহত্যার ক্ষেত্রে ওই যে সাজার কথা বলছে, যে অভিপ্রায়টা, এই অভিপ্রায়টা হচ্ছে কি তাৎক্ষণিক। এটা মানে বাড়ি থেকে একেবারে দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে আনে নাই। তাৎক্ষণিক অভিপ্রায় মানে হলো যে, একটা হচ্ছে যে আমি বাড়ি থেকে পরিকল্পনা করে আসছি চাকারিয়ারে মারবো, আগে থেকেই মনে মনে শত্রুতা, এটা তো ডেফিনেটলি খুন। আর আমার সাথে জাকারিয়ার ভালো সম্পর্ক, তারে হত্যা করার কোনো পূর্ব পরিকল্পনাই আমার নাই, বাট জাকারিয়া আমার সাথে হঠাৎ, তার সাথে আমার কথা কাটাকাটি হয়ে গেছে। মানুষ অনেক সময় হঠাৎ উত্তেজিত হয়ে যায় যে কোনো একটা কারণে, অনেক আপত্তিকর কথার কারণে। তো এই মুহূর্তে যদি জাকারিয়া আমার এমন একটা কথা বললো, তো জাকারিয়াটা বললাম যে তারা এত বড় সাহস এই কথা বললেন, আমার কাছে ধরেন পিস্তল আছে, পিস্তল দিয়ে ওনার গুলি করে দিছি, মানে ওনারে হত্যা করার অভিপ্রায় আমি গুলিটা করছি। কিন্তু এই হত্যার অভিপ্রায়টা তৈরি হয়েছে কখন, তাৎক্ষণিক ভাবে। বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে সাজা কি হবে বলেন? সেই ক্ষেত্রে 10 বছর। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা খুনে চলে আসি। খুন, মার্ডার, এই সকল শব্দ সহ আমি তো এই যে রাতের ক্লাস ফেসবুকে আপলোড দিই, ফেসবুকে আপলোড দিলে ওরা এই যে খুন, ধর্ষণ, চুরি এই কথা মিউট করে দেয়। মানে যাবতীয় দেশের আকাম ফেসবুকে দেখা যাচ্ছে, আর এই পড়ার ভিডিওতে এই খুন, ধর্ষণ এগুলো তারা মিউট করে দেয়, শোনা যায় না। দেখেন, অপরাধজনক নরহত্যা যখন কোনো কলহ বা উত্তেজনা ব্যতীত, বরং আন্ডারলাইন করবেন পূর্ব পরিকল্পনা অনুযায়ী সংগঠিত হয়, তখন তাকে খুন বা মার্ডার বলে। দণ্ডবিধি 300 ধারা অনুযায়ী কতিপয় ব্যতিক্রম ব্যতীত অপরাধজনক নরহত্যা খুন বলে বিবেচিত হবে যদি মৃত্যু সংগঠনকারীর কাজটা, যদি মৃত্যু সংগঠনকারী কাজটা করা হয়। একটু দেখেন, মৃত্যু সংগঠনের কি উদ্দেশ্যে, অথবা অপরাধীর জানা আছে যে এরূপ আঘাতের ফলে স্বাভাবিকভাবে আঘাতপ্রাপ্ত ব্যক্তির মৃত্যু ঘটতে পারে, অথবা কার্য সম্পাদনকারী জানে যে এই কাজটি এমনই বিপজ্জনক যে এর ফলে অবশ্যই কি মৃত্যু ঘটবে। সহজ কথা হলো যে, ওই 300 ধারার যে প্রথম ভাগের কয়টা অনুচ্ছেদ আছে, 4টা। 4টার যদি মিলে যায়, একটা জিনিস এইভাবে চিন্তা করেন, 4টা যদি মিলে যায়, অথবা ব্যতিক্রমের 5টার যে কোনো একটা যদি না মিলে, উল্টাইলে তাই হয় না, যে 4টা যদি মিলে যায় অথবা ব্যতিক্রমের 5টার যে কোনো একটা কি না মিলে, তাহলেই তো এটা কি হয়ে যায়, কোন। তো উদাহরণ দেখেন, যে ক খ কে হত্যার উদ্দেশ্যে গুলি করে ফেলে, ফলে খ মারা যায়, এখানে ক খুন সংগঠন করেছে বলে কি হবে, গণ্য হবে। খুনের শাস্তি মোটামুটি যারা আমরা ছোটবেলা থেকে বাংলা সিনেমা দেখছি, এখনকার লোকজন তো আর দেখে না, ওই 302 ধারা তখন থেকেই আমরা জানি, দণ্ডবিধির নাম নাম না জানলেও, যে দণ্ডবিধির 302 ধারা অনুসারে তারে কি দেয়া হলো, ফাঁসি বা যাবজ্জীবন কারাদণ্ড। সেটা দণ্ডবিধির 302 ধারা অনুসারে যে ব্যক্তি খুন করে, সেই ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় হবে, এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত হবে। এখন আমরা চলে আসি, দেখেন, যেহেতু গতদিন আমরা খুন আর নিন্দনীয় হত্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি, আজকে একটু পার্থক্য খুব ইজি। আমাদের পেনাল কোডে প্রচুর পার্থক্য আসে, লিখিত পরীক্ষা মানেই পার্থক্য, গতবারও আসছে। পার্থক্য আপনারা ওই ছক আকারে লিখলে লিখবেন, বাট ভালো হয় ছক আকারতে দরকার নাই, আমরা এখানে যেভাবে লিখছি সেভাবে লিখলেই হবে। আবার অনেক সময় অনেকের এই যে আপনাদের এই সংজ্ঞাগত, মূল, শাখাগত এই শব্দগুলো মনে না থাকলেও সমস্যা নাই, সরাসরি 1 2 3 4 দিয়ে
লিখে যাবেন আর কি। আমাদের দরকার 50, 80 কি দরকার কারো? 80 দরকার নাই, 49.50 পাইলেও পাস দিয়ে দিবেন ইনশাল্লাহ। তো দেখেন সংজ্ঞা, সংজ্ঞার পড়লাম না, উপরে যে সংজ্ঞা পড়ছি ওই দুইটা সংজ্ঞায় দিয়ে দিতে হবে। মূল বা শাখা, এ জায়গা মূল অপরাধ কে? নিন্দনীয় নরহত্যা বা অপরাধজনক নরহত্যা। নিন্দনীয় নরহত্যার একটা শাখা কে? খুন। নিন্দনীয় নরহত্যার শাখা খুন। একটি অপরটি হিসেবে সকল অপরাধজনক নরহত্যা কি নয়? খুন নয়, কিন্তু সকল খুন অবশ্যই নিন্দনীয় নরহত্যা। উপাদান দেখেন যে অপরাধজনক নরহত্যার ক্ষেত্রে অপরাধের সকল উপাদান বিদ্যমান থাকে না, এটা এইভাবে লেখেন, থাকে না লেখা লেখেন যে নাও থাকতে পারে, তাহলে ভাষাটা ভালো হয়। অপরাধজনক নরহত্যার ক্ষেত্রে অপরাধের সকল উপাদান বিদ্যমান নাও থাকতে পারে। পক্ষান্তরে খুনের ক্ষেত্রে অপরাধের সকল উপাদান কি থাকে? খুনের ক্ষেত্রে অপরাধের সকল উপাদান বিদ্যমান থাকে। ঠিক আছে, তারপরে দেখেন কারণের প্রশ্নে, কারণ, কারণ ওই যে উত্তেজনা বশত বা আকস্মিক কলহ, আত্মরক্ষার্থে, কৃতকার্য ইত্যাদি কারণে কোনো হত্যা যদি মানে কোনো হত্যা যদি সংঘটিত হয় তাহলে সেটা কি? নিন্দনীয় নরহত্যা। পক্ষান্তরে যদি অভিপ্রায় বা পূর্ব পরিকল্পনা অনুসারে করে তাহলে সেটা কি? খুন। ফলাফল বিবেচনা, অপরাধজনক কাজের পরোক্ষ ফল হিসেবে যখন হত্যা সংঘটিত হয় তখন তো অপরাধজনক নরহত্যা হিসেবে গণ্য হয়। পক্ষান্তরে অপরাধজনক কাজের প্রত্যক্ষ ফল হিসেবে যখন হত্যা সংঘটিত হয় তখন তা কি হিসেবে গণ্য হয়? খুন হিসেবে গণ্য হয়। আমরা চলে এসে অপরাধের প্রকৃতি। অপরাধের প্রকৃতি, অপরাধজনক নরহত্যা খুন অপেক্ষা কি অপরাধ বলেন তো? লঘুতর। আর খুন হলো কি? গুরুতর। ধারাগত পার্থক্যে চলে আসি, যে এটা সংজ্ঞা দিছে 299, শাস্তি দিছে কত? 304। আর এটা সংজ্ঞা দিছে 300, শাস্তি বলছে কত? 302। আপনি ইচ্ছা করলে এটিতে দুইটা পয়েন্ট বানানো যায়, যায় কিনা? যায়। আর শাস্তি তো একটু আগে আলোচনা করলামই, ইংরেজি প্রতিশব্দ, এটারে বলে হচ্ছে কালপেবল হোমিসাইড, আর এটারে বলে কি? মার্ডার। তারপরে অসৎ জ্ঞান, অসৎ জ্ঞান মানে হলো অবশ্যই অপরাধজনক নরহত্যার ক্ষেত্রে অসৎ জ্ঞান থাকতেও পারে আবার নাও পারে। অনেক সময় যে সরল বিশ্বাসে সরল সরকারি কর্মচারী ধরেন করে ফেলেছে, তো সেটা তো নিন্দনীয় নরহত্যা, তো সেই ক্ষেত্রে তো তার অসৎ জ্ঞান নাই। কিন্তু খুনের ক্ষেত্রে সর্বদাই কি? অসৎ জ্ঞান থাকতে হবে। এই জিনিসগুলো এত সহজে অল্প কথায় বলা যাচ্ছে কেন জানেন? আপনারা এই জিনিসটা বহুবার শুনছেন এই কারণে, কিন্তু একেবারে যদি ফার্স্ট টাইম আমরা পড়তাম তাহলে কিন্তু এত ইজিলি বোঝা যেত না। অপরাধজনক নরহত্যার ক্ষেত্রে পূর্ব পরিকল্পনা থাকা আবশ্যক নয়, অন্যদিকে খুনের ক্ষেত্রে পূর্ব পরিকল্পনা থাকা আবশ্যক, এবং ইহা একটি মূল উপাদান। নিষ্ঠুরতা, অপরাধজনক নরহত্যার ক্ষেত্রে নিষ্ঠুরতা নাও থাকতে পারে, খুনের ক্ষেত্রে অবশ্যই কি থাকবে? নিশ্চয়তা থাকবে। আরো অনেক কিছু বানানো যায়, অনেক পার্থক্য লেখা যায়। তো পার্থক্য লেখায় কিন্তু মজা আছে, এটা মানে মোটামুটি মুখস্থ না করেও একটু চিন্তা ভাবনা করে করে লেখা যায়। তো এখন আমাদের একটু যদি দেখেন যে বি নং প্রশ্নটা, বি নং প্রশ্নটায় কি চাইছে একটু প্রশ্নটা পড়ি দেখেন, যে কখন নিন্দনীয় নরহত্যা খুন হিসেবে গণ্য হয় এবং কখন নিন্দনীয় নরহত্যা বা অপরাধমূলক নরহত্যা খুন হিসেবে গণ্য হয় না আলোচনা করুন। গতদিন অ্যাকচুয়ালি আমরা পাঁচের বি আলোচনা করছি, তো এটা আর বিস্তারিত আজকে আর পড়তেছি না। যে 300 ধারার যে প্রথম ভাগ যেখানে বলছে যে কখন খুন হিসেবে গণ্য হয়, হোয়েন কালপেবল হোমিসাইড ইজ মার্ডার, তো এই জায়গায় ওই প্রথম ভাগে অনুচ্ছেদ আছে কয়টা? 4টা। যে অভিপ্রায় বা ইন্টেনশন, জ্ঞান বা নলেজ, তারপরে আঘাতের প্রকৃতি বা নেচার অফ ইনজুরি, তারপরে হচ্ছে আসন্ন বিপজ্জনক কার্য, ইমিনেন্টলি ডেঞ্জারাস। ঠিক আছে। আর দ্বিতীয় ভাগে আছে কয়টা ব্যতিক্রম? 5টা। তো ওই 5টাও কতদিন বিস্তর আলোচনা করছি আমরা। গুরুতর এবং আকস্মিক উত্তেজনা, তারপরে এই প্রথম ব্যতিক্রমের আবার ব্যতিক্রম আছে 3টা। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে 300 ধারার, সবাই শুনেন একবার বলি, অনলাইন অফলাইন,
300 ধারায় কয়টা ব্যতিক্রম আছে যেখানে নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে? আবার শোনেন, 300 ধারায় কয়টা ব্যতিক্রম আছে যখন নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে? তিনটা। 5টা কি কি বলেন? তিনটা স্যার বলছি। তিনটা 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 স্যার, তিনটা স্যার, ওই এক। তিনটা ব্যতিক্রম। তিনটা বলছি। ওই একের ব্যতিক্রমী তিনটা। হ্যাঁ, 5টা যারা বলছেন, 5টাই তো বলছে যে নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে না, খুন বলে গণ্য হবে না। আর প্রথম যে 4টা ওটা তো ব্যতিক্রম না, ওই জায়গায় তো বলছে যে কখন খুন বলে গণ্য হবে। তাহলে 300 ধারার কয়টা ব্যতিক্রম আছে যে যখন নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে? 3টা। ওই যে প্রথম ব্যতিক্রমের 3টা যে ব্যতিক্রম আছে সেইটা। আচ্ছা, তো দেখেন, এজন্য আমরা প্রথম ব্যতিক্রম ছিল গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন, গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে যদি এটা অজুহাত হিসেবে দেখায় তাহলে অবশ্যই এটা কি হবে? খুন হবে। তারপরে সরকারি কর্মকর্তারে উত্তেজনার বশত মারলেও কি হবে? খুন হবে। তারপরে বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে কোনো উত্তেজনা দিয়ে থাকলে সেভাবে মারলেও কি হবে? খুন হবে। আর দ্বিতীয় ব্যতিক্রম হচ্ছে যে আত্মরক্ষার অধিকার অতিক্রম করে সরল বিশ্বাসে যদি কাউরে হত্যা করা হয়, বিস্তারিত আলোচনা করছি গত ক্লাসে। তৃতীয় ব্যতিক্রম হলো কোন সরকারি কর্মকর্তা সরল বিশ্বাসে তার উপর আইনগত দায়িত্ব পালন করতে গিয়ে যদি সরল বিশ্বাসে কাউরে কি করে? হত্যা করে, তাহলে সেটা খুন হবে না। চতুর্থ ব্যতিক্রম আকস্মিক কলহ বা সাডেন ফাইট, এটা প্রথম ব্যতিক্রমের মতোই। এবং পঞ্চম ব্যতিক্রম হচ্ছে কি? সম্মতি সহ মৃত্যু। এখন যদি আপনার পরীক্ষায় প্রশ্ন আসে যে সকল খুনই নিন্দনীয় নরহত্যা, কিন্তু সকল আহ নিন্দনীয় নরহত্যাই খুন নয়, তাহলে আপনার এই 300 ধারায় প্রথম অংশ দ্বিতীয় অংশ আগে আলোচনা করবেন, করার পরে তারপরে যে লাস্টের যে 2 প্যারা, এই 2 প্যারার ব্যাখ্যাটা একটু দিয়ে দিবেন। এই যে দেখেন যে অর্থাৎ নিন্দনীয় নরহত্যাটি খুন হতেও পারে আবার নাও হতে পারে। নিন্দনীয় নরহত্যাটি খুন হবে নাকি শুধুমাত্র নিন্দনীয় নরহত্যা হবে তার নির্ধারণ করতে হলে দেখতে হবে উক্ত নিন্দনীয় নরহত্যাটি 300 ধারার খুনের শর্ত পূরণ করে কিনা। যদি 300 ধারা খুনের শর্ত পূরণ করে তাহলে সেটা কি হবে? খুন হবে। আর যদি এমন হয় যে কোন হত্যা 299 ধারা এবং 300 ধারার প্রথম অংশ পুরো শর্ত পূরণ করেছে, সেই ক্ষেত্রে নিন্দনীয় নরহত্যাকে খুন বলা যাবে। কোনটি শুধুমাত্র নিন্দনীয় নরহত্যা তা জানতে হলে 300 ধারার সাথে 299 ধারার সাথে 300 ধারার দ্বিতীয় অংশ দেখতে হবে। সকল খুনই নিন্দনীয় নরহত্যা, কারণ সকল খুনেই নিন্দনীয় নরহত্যার কি থাকে? শর্ত থাকে। কিন্তু সকল নিন্দনীয় নরহত্যাই খুন নয়, কারণ সকল নিন্দনীয় নরহত্যা 300 ধারার শর্ত পূরণ নাও করতে পারে। তাই বলে দেবেন, অতএব আলোচনার পরিশেষে বলা যায় যে সকল খুন অবশ্যই নিন্দনীয় নরহত্যা, কিন্তু সকল নিন্দনীয় নরহত্যাই কি নয়? খুন নয়। অথবা এটুক যদি নাও লিখতে চান, জাস্ট ওই 300 ধারার প্রথম ভাগ আর দ্বিতীয় ভাগ, মানে 4টা অনুচ্ছেদ আর 5টা ব্যতিক্রম লিখে লাস্টে ফিনিশিং দিয়ে দিবেন, যে আলোচনার পরিশেষে বলা যায় যে উপরোক্ত আলোচনার পরিশেষে বলা যায় যে সকল খুনই নিন্দনীয় নরহত্যা, কিন্তু সকল নিন্দনীয় নরহত্যাই খুন নয়। জি জি, এই যে সিটে। হ্যাঁ, জি 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 জি, হ্যাঁ। আপনি একটা জিনিস মনে রাখবেন যে আপনি জেনে যাবেন সবই, কিন্তু কতটুকু লিখবেন বা কি লিখবেন কি লিখবেন না, এই ডিসিশনটা কিন্তু আপনার নিতে হবে পরীক্ষার হলে গিয়ে। মানে আমার সময় কত আছে, প্রশ্নের মার্ক কত। অনেক সময় অনেক বড় প্রশ্ন কিন্তু মার্ক কম, তাহলে ওই প্রশ্ন খুব বেশি কিন্তু লেখা যাবে না। আবার অনেক সময় একটা ছোট প্রশ্ন কিন্তু মার্ক দিয়ে দিছে বেশি, তাহলে ওটারে কি করতে হবে? টেনে হিস্ট্রে এদিক সেদিক যা আছে টেনে হিস্ট্রে বড় করতে হবে। তো সি, আমাদের যে সি নং প্রশ্নটা এখানে বলেছে যে সকল খুন অবশ্যই নিন্দনীয় নরহত্যা, কিন্তু সকল নিন্দনীয় নরহত্যাই খুন নয়, ব্যাখ্যা করুন। কিভাবে উত্তর লিখতে হবে বলেন? ওই যে বির উত্তরও যা, সির উত্তরও তাই। এখন এখানে কিছু মানে ধারা আছে, এই ধারাগুলো আমাদের প্রশ্ন আসে নাই, বাট এই ধারাগুলো আমাদের জানতে হবে।
থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে, দেখেন 300 ধারা 301। কোনো ব্যক্তি যদি অপর কোনো ব্যক্তিকে হত্যার পরিকল্পনা করে ভুলক্রমে অন্য আরেকজন ব্যক্তিকে হত্যা করে, তবে উক্ত ব্যক্তি প্রথম ব্যক্তিকে হত্যা করলে যেভাবে দায়ী হতো, দ্বিতীয় ব্যক্তিকে হত্যার জন্যই সেভাবে দায়ী হবে। আমি গুলি করলাম ধরেন করিমকে হত্যার জন্য, কিন্তু করিমের গুলি না লেগে করিমের পাশে দাঁড়ানো কবিরের গায়ে লেগে গেছে, তাহলে করিমরে হত্যা করলে যেভাবে আমি দণ্ডিত হতাম, কবিররে হত্যা করলেও কি সেভাবেই দণ্ডিত হব। এখন এই 301 ধারা কোনো সাবস্ট্যান্টিভ সেকশন না। সাবস্ট্যান্টিভ সেকশন মানে হলো যে 301 ধারায় কিন্তু মামলা করা যায় না, মামলা করে 302 ধারায় অথবা 304 ধারায়, ঠিক আছে? তাহলে 301 হচ্ছে আপনার প্রসিডিউরাল, মানে খুনের সংজ্ঞাটারে আরো একটু বিস্তৃত করে দিল যে যদি এই ঘটনা ঘটে তাহলে এই হবে। যেমন ক খ কে গুলি করে হত্যা করতে গিয়ে খয়ের পাশে বসা গ কে গুলি করে হত্যা করে, এখানে ক খ কে হত্যা করলো যেভাবে দায়ী হতো, গ কে হত্যার জন্য কি সেভাবেই দায়ী হবে। বুঝেছেন? আমরা ধারা 303-এ চলে আসি। যদি কোনো যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে খুন করেন, তবে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে। মানে ধরেন একজন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি, এখন সে জেলখানার ভিতরে থাকুক আর জামিনে বাইরে থাকুক, সে হত্যা করলেই কি হবে? মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে। এখন এই মামলায় তার হয় সাজা হবে নাইলে খালাস হবে, হয় মৃত্যুদণ্ড হবে নাইলে কি হবে? খালাস হবে। এর বাইরে অন্য কোনো সাজার কোনো সুযোগ নেই। ধারা 304 ক দেখেন, কোনো ব্যক্তি যদি বেপরোয়া ভাবে বা অবহেলাজনক ভাবে কার্য করে কারো মৃত্যু ঘটায়, এবং তা যদি, আন্ডারলাইন করবেন এটা একটু বলবেন, শাস্তিজনক নরহত্যা না হয়, অর্থাৎ 304-এর কতে কারো অবহেলা করে যে মৃত্যুটা ঘটাচ্ছে এটা নিন্দনীয় নরহত্যা না। ডাক্তার অপারেশন করতে গিয়ে যারা মেরে ফেলতেছে এটা নিন্দনীয় নরহত্যা না, এটা পড়তেছে অবহেলাজনক মৃত্যু 304-এর ক। তবে সে ব্যক্তি যে কোনো বর্ণনার 5 বছর পর্যন্ত কারাদণ্ডে বা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। এটা দেখেন আমলযোগ্য, জামিনযোগ্য ও আপোষ অযোগ্য। আমলযোগ্য, জামিন যোগ্য, আবার কি তার ডাক্তার বিরুদ্ধে মামলা হওয়ার সাথে সাথে ধরে নিয়ে আসবে, আবার উনি জামিন পাওয়ার সাথে সাথে কি জামিন দিয়ে দিবে। আর আপোষ অযোগ্য, টেকনিক্যালি আপোষ করতে হবে। জি। তো এখানে শুধু যে ডাক্তারের ক্ষেত্রে প্রযোজ্য তা না, ডাক্তার শব্দটা কিন্তু এই জায়গায় নাই। আপনি ওই যে একবার একটা পরীক্ষায় প্রশ্ন আসছিল একটু পরেই আমরা পড়বানি, সমস্যামূলক প্রশ্ন, যে ধরেন আপনি মুরগি মানে পাখি শিকার করতে গেছেন, এখন ঝোপের আড়ালে একজন ব্যক্তি আছে আপনি জানেন না, তো আপনার গুলি যে ওই লোকের লাগছে, লাগার পর আপনি টের পাইলেন যে ওই জায়গায় একজন কাটতাছে, গিয়ে দেখলেন যে গুলি লাগছে। এখন এই পর্যন্ত আপনার কোনো অপরাধ হয় নাই, কিন্তু তারে ডাক্তারখানায় না নিয়ে আপনি ধরেন অবহেলা করছেন এবং ওই লোকটা 30 মিনিট পর মারা গেছে, কিন্তু ধরে নিয়ে গেল যে আপনি যদি 30 মিনিট আগে তারে হসপিটালে নিয়ে যেতেন সে বাঁচলেও বাঁচতে পারত। তাহলে যদি উনি গুলি খায় সাথে সাথে মারা যেত তাহলে আপনার কোনো অপরাধ ছিল না, কিন্তু উনি ওই বেঁচে গিয়ে এখন যে অপরাধটা আপনি হয়েছেন করেছেন সেটা হলো কি 304-এর ক, যে আপনি তার অবহেলাজনক ভাবে বা বেপরোয়া ভাবে তার কি ঘটাইছেন? মৃত্যু ঘটাইছেন। 304-এর খ দেখেন, কোনো ব্যক্তি যদি বেপরোয়া ভাবে বা অবহেলাজনক ভাবে জনপথে যান চালিয়ে বা অশ্বারোহণ করে, আন্ডারলাইন করে নিন্দনীয় নরহত্যা নয়, নিন্দনীয় নরহত্যা নয় এমন মৃত্যু ঘটালে উক্ত ব্যক্তি যে কোনো বর্ণনার 3 বছর কারাদণ্ড বা অর্থদণ্ডে উভয় দণ্ডে দণ্ডিত হবে। তাহলে এটা হলো বেপরোয়া ভাবে যান চালাইছে, মানে গাড়ি চালাইছে বা ঘোড়া চালাইছে, তাহলে সে যদি বেপরোয়া ভাবে কাউরে এটা ঘটায় তাহলে সে দণ্ডিত হবে। মৃত্যু ঘটালে সাজা কত? 3 বছর। ড্রাইভার বেপরোয়া ভাবে গাড়ি চালাই একজন লোকরে মেরে ফেলছে, পরিকল্পনা মাফিক করলে কিন্তু আবার এই 304 খ হবে না, তখন কিন্তু ওই নিন্দনীয় হত্যা খুনেরও জায়গা যাবে। তো এই ধারাটাও দেখেন আমলযোগ্য, জামিন যোগ্য আর কি আপোষ
অযোগ্য। এখন আর এই ধারার যে অপরাধের শাস্তি বাড়াই দিছে সড়ক আইন 2018-র 104-5 ধারা বোধ হয়, এক্সাক্ট মনে নাই। তো ওই জায়গায় হ্যাঁ ওইখানে ওই সাজা বেড়ে গেছে 5 বছর, এবং ওই জায়গায় অর্থদণ্ডের পরিমাণ বেশি। তো তারপরে দেখেন ধারা 305। ধারা 305-এ হলো যে যদি কোনো 18 বছর কম বয়স্ক ব্যক্তি উন্মাদ বা পাগল বা নির্বোধ ব্যক্তি আত্মহত্যা করে, এবং যে ব্যক্তি এমন আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে সে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবে এবং অর্থদণ্ডেও দণ্ডিত হবে। এটা কত ধারা? 305 ধারা। তারপরে দেখেন ধারা 306। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে আত্মহত্যার প্ররোচনা দেয় এবং প্ররোচিত ব্যক্তি আত্মহত্যা সংগঠন করলে প্ররোচনা দানকারী ব্যক্তি যে কোনো বর্ণনার 10 বছর পর্যন্ত কারাদণ্ডে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। তাহলে জাকারিয়া বলেন 305 আর 306-এর মধ্যে পার্থক্য কি? হুম, যে কোনো বয়সের। 5-এর ক্ষেত্রে যে আত্মহত্যা করছে তার বয়স কম, 18 বছরের কম বা উন্মাদ বা পাগল। আর 6-এর ক্ষেত্রে হলো সে ওই 306-এর ক্ষেত্রে হলো সে সুস্থ ব্যক্তি, তো মানে সাবালক আর কি। কোনখানে? কেন? 18-র কম হইলে তো 305। 18-র কম হইলেই কি অসুস্থ? বলেন কি বুঝেন নাই বলেন। বইয়ে বলেন কি জোরে বলেন। আচ্ছা, তাহলে 307 ধারাটা দেখেন। 307 ধারা বলছে অ্যাটেম্প টু মার্ডার, খুনের উদ্যোগ। এ জায়গায় আমার 3 প্রকার সাজা আছে। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে হত্যার উদ্যোগ নেয়, উক্ত ব্যক্তি যে কোনো বর্ণনার 10 বছর পর্যন্ত কারাদণ্ডে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। মানে হত্যার শুধু উদ্যোগ নিছে। ধরেন পূর্ব পরিকল্পনা অনুসারে আমি জাকারিয়ারে গুলি করছি, কিন্তু গুলিটা লাগে নাই, জাকারিয়া বেঁচে গেছে, আহত হয় নাই, তাহলে আমার সাজা হবে 10 বছর। অপর কোনো ব্যক্তিকে হত্যার উদ্যোগ নেয় এবং আঘাত করে, তবে উক্ত যাবজ্জীবন কারাদণ্ডে বা যে কোনো বর্ণনার 10 বছর কারাদণ্ডে উক্ত ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো বর্ণনার 10 বছর পর্যন্ত কারাদণ্ডে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। আমি জাকারিয়ারে হত্যা করার জন্যই গুলি করছিলাম, কিন্তু ওনার ওনার হাতে পায়ে যে কোনো এক জায়গায় গুলি লাগছে, উনি বেঁচে গেছে, তাহলে আমার সাজা হতে পারে কত? যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো বর্ণনার 10 বছর পর্যন্ত। তারপরে দেখেন মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে বা যে কোনো বর্ণনার, আচ্ছা সরি পরেরটা দেখেন, যে যদি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে হত্যার উদ্যোগ নেয়, মানে যে হত্যার উদ্যোগটা নিছে সে হলো যাবজ্জীবন কারাদণ্ডে প্রাপ্ত ব্যক্তি, সে যদি কারো হত্যার উদ্যোগ নেয় এবং আঘাত করে, তাহলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো বর্ণনার 10 বছর কারাদণ্ডে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। এখন 303 আর 307-এর দুই জায়গায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তির কথা বলছে। এই দুইটার ভিতরে পার্থক্য কি? 303-এ বলছে যে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তি যদি কাউরে হত্যা করে তাহলে একমাত্র সাজা হচ্ছে মৃত্যুদণ্ড। আর 307-এ বলছে যে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তি যদি কাউকে হত্যার উদ্যোগ নেয় এবং আঘাত করে, তাহলে সাজা মৃত্যুদণ্ডও হতে পারে বা যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে, বা কত 10 বছর পর্যন্ত কারাদণ্ডও হতে পারে। বুঝেন কিনা পার্থক্য? ওই জায়গায় 303-এ একমাত্র সাজা, কিন্তু 307-এ কিন্তু একমাত্র সাজা মৃত্যুদণ্ড না। বুঝছেন? না, বেঁচে আছে জি। উদাহরণ দেখেন, ক খ কে খুনের উদ্দেশ্যে এমন অবস্থায় গুলি করে যে অবস্থায় মৃত্যু সংঘটিত হলে ক খুনের দায়ে দোষী সাব্যস্ত হবে। এই ধারায় কি হবে? দণ্ডিত হবে। 308 ধারা দেখেন, 308। উদ্যোগ নিয়ে মাইরে ফেলা তো যদি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি। জি জি। তো দেখেন 308 নিন্দনীয় নরহত্যার উদ্যোগ অ্যাটেম্প্ট বানানটা ভুল আছে, এমপিটি হবে, অ্যাটেম্প্ট টু কালপেবল হোমিসাইড, অ্যাটেম্প্ট।
নিন্দনীয় হত্যা তো আমরা মোটামুটি জানি। আমি হত্যার উদ্যোগ নেইনি, আমি নিন্দনীয় হত্যার উদ্যোগ নিচ্ছি। মানে আমি হঠাৎ উত্তেজিত হয়ে একজনকে গুলি করতে গেছি, ধরেন গুলিটা লাগে নাই বা লেগে সে আহত হয়েছে, তাহলে গুলিটা যদি লেগে মারা যেত সেটা তো নিন্দনীয় হত্যা হতো। যেহেতু সে মারা যায় নাই, তাহলে আমি উদ্যোগ নিছি কিসের? নিন্দনীয় নরহত্যা। তাই অ্যাটেম্প টু কালপেবল হোমিসাইডের শাস্তি আছে 308 ধারায়। দেখেন, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে নিন্দনীয় নরহত্যার উদ্যোগ নেয় যা খুন বলে বিবেচিত হবে না, তবে উক্ত ব্যক্তি যে কোনো বর্ণনার 3 বছর পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। আমি রাগ হয়ে একজনকে গুলি করছি, সে আমার একটা বাজে কথা বলছিল, আমি ইনস্ট্যান্টলি রাগ হয়ে তার নিন্দনীয় নরহত্যার অভিপ্রায় গুলি করছি, গুলিটা টোটালি লাগে নাই, তাহলে আমার সাজা হবে কত? 3 বছর। তবে উক্ত উদ্যোগের ফলে, উদ্যোগ বানানটা ভুল আছে, উক্ত উদ্যোগের ফলে কোনো ব্যক্তি যদি আঘাত পায়, তাহলে উক্ত ব্যক্তি 7 বছর পর্যন্ত কারাদণ্ডে, অর্থদণ্ডে উভয় দণ্ডে দণ্ডিত হবে। জিদান ইতালির ডিফেন্ডার মাতেরাজ্জিরে রাগ হয়ে মাথা দিয়ে ঢুস দিছে। তো এই জায়গায় মাতেরাজ্জি জিদানের বিরুদ্ধে 308 ধারায় মামলা করতে পারে। তো এই ক্ষেত্রে যদি আঘাত না করতো, তাহলে জিদানের সাজা হতো কত? 3 বছর। আর অলরেডি তো সে আঘাতপ্রাপ্ত হয়েছে, তাহলে এই জায়গায় সাজা হতে পারে কত? 7 বছর পর্যন্ত। উদাহরণ দেখেন যে, ক এর উস্কানিতে ক হঠাৎ গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে, আকস্মিকালা তো আসে নাই, অনুপ আসে নাই, আকস্মিক ক এর উস্কানিতে খ হঠাৎ গুরুতর আকস্মিক উত্তেজিত হয়ে ক এর দিকে গুলি ছোড়ে, কিন্তু এর ক এর আড়ালে চলে যাওয়ায় উক্ত গুলি লক্ষ্যভেদ হয়। খ এই ধারায় কি করেছে? অপরাধ করেছে। বুঝতে পারছেন? তো এখন এই নিন্দনীয় নরহত্যা এবং খুন রিলেটেড যত সমস্যা আছে, এইগুলা সলভ করতে হইলে আমার সাধারণ ব্যতিক্রমের ধারা লাগবে, এবং এই নিন্দনীয় নরহত্যা খুন রিলেটেড যা জানলাম এইগুলাও লাগবে। তাহলে আমরা এই জায়গার মোটামুটি সব সলভ করতে পারবো। দেখেন সমস্যা, এবং এখান থেকে আপনি সমস্যা পাবেনই পাবেন। সমস্যা 1, চুরি করার উদ্দেশ্যে কয়েকটি হাঁসের প্রতি গুলি ছুড়ল। উক্ত গুলি লেগে ঝোপের আড়ালে থাকা ক্ষয়ের মৃত্যু ঘটলো। ক জানতো না যে খ ঝোপের আড়ালে ছিল। সে কি জানতো যে অমুক ঝোপের আড়ালে আছে? নাই। তো বিচার্য বিষয় দেখেন যে, এখন মামলা যখন লিখবে, মামলা কিন্তু লিখবে যে সে তাক করে গুলিটা করছে। বুঝতে পারছেন? মামলার ফ্যাক্ট যদি এইরকম হয় যে অমুক ঝোপের আড়ালে গুলি করছিল কিন্তু লাগিয়ে গেছে তার, এটা যদি থাকে, তাহলে কিন্তু কোনো অপরাধ হয় নাই, কোনো অপরাধ হয় নাই। জি। তো দেখেন, আইনানুগ পর্যালোচনা, দণ্ডবিধি 1860-এর 299 ধারা অনুযায়ী আলোচ্য ঘটনা অনুযায়ী চুরি করার উদ্দেশ্যে ক একটি হাঁসের প্রতি গুলি ছোড়ে। এখানে ক যদিও একটি বেআইনি কাজ করেছিল, তারপরেও সে দণ্ডনীয় নরহত্যার অপরাধে দোষী সাব্যস্ত হবে না, কারণ খ কে হত্যা করার অভিপ্রায় তার ছিল না। খ এর মৃত্যু ঘটানোর অভিপ্রায় নিয়ে ক গুলি ছুড়েনি। যেহেতু খ ঝোপের আড়ালে ছিল, ক তাকে দেখেনি, এমনকি ক নিজেও জানতো না যে খ এই স্থানে ছিল। এছাড়া ক এর উদ্দেশ্য ছিল হাঁস চুরি করা, খ কে হত্যা করা নয়। তাই এখানে ক এর কোনো অপরাধ করেনি। সিদ্ধান্ত, এখানে ক কোনো অপরাধ করে। বুঝতে পারছেন? জি না স্যার। আচ্ছা, সেটুকু আপনারা যদি মন চাই লিখে দিবেন। স্যার একটা কথা বলি। 511 ধারার আঙ্গিকে লিখে দিবেন। জি স্যার, এটাই তো বলতেছিলাম স্যার। আচ্ছা দেখেন, তো তারপরে দেখেন সমস্যা 2, এ আত্মহত্যা করার অভিপ্রায় বিষ পান করলেও ভাগ্যক্রমে পিছিয়ে যায়। এ কোনো অপরাধ করেছে কি? যদি করে থাকে তাহলে অপরাধের নাম ও সর্বোচ্চ দণ্ড কি? 309 ধারায় বলছে যে যদি কেউ আত্মহত্যা করার চেষ্টা করে সাজা 1 বছর বিনাশ্রম কারাদণ্ড। আর যদি আত্মহত্যা করে মারা যাইতো, তাহলে আর কোনো সাজার ব্যবস্থা ছিল না। তো এটাই আর কি। 3 নাম্বার দেখেন,
জেড নামক একজন ম্যাজিস্ট্রেট এর সামনে এ সাক্ষী হিসেবে উপস্থিত হয়। জেড বলে যে, ম্যাজিস্ট্রেট সাহেব বলতেছে যে এর সাক্ষ্যের একটা শব্দ সে বিশ্বাস করে না এবং এ স্বয়ং মিথ্যা সাক্ষ্য প্রদান করে। উক্ত বক্তব্যের দ্বারা এ হঠাৎ উত্তেজিত হয়ে পড়ে এবং জেড কে হত্যা করে, মানে ম্যাজিস্ট্রেটটা কি মেরে ফেলছে। তো এটা আনারুল হক সাহেব বলেন যে এই জায়গায় এটা খুন হবে, না পড়ে বলেন এটা কি খুন হবে নাকি নিন্দনীয় হত্যা হবে? ব্যাখ্যা দেন কেন খুন হবে। সে তো উত্তেজনা বশত করছে, ভালোভাবে চিন্তা ভাবনা করে বলেন। বলেন, ব্যাখ্যা দেন কেন এটা খুন হবে, কেন নিন্দনীয় হত্যা হলো না। উত্তেজনাটা যদি সরকারি কর্মকর্তা দেয়, তারে যদি আপনি হত্যা করেন, সেটা খুন হবে। সেটা কি হবে? খুন হবে। এটা হলো প্রথম ব্যতিক্রমের 2 নং ব্যতিক্রম। তো বিস্তারিত পড়লাম না। সমস্যা 4 দেখেন, এটা ভালো দেখেন। এ আরিফ বিথিকার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে বিথিকার তলপেটে লাথি দেয়, ফলে বিথিকা তাৎক্ষণিকভাবে মারা যায়। আরিফ কোনো অপরাধ করছে কিনা? এরূপ অপরাধের সর্বোচ্চ শান্তি তো হবে না, শাস্তি কি হবে? সর্বোচ্চ কি হবে, শাস্তি কি হবে? বলেন তো এটা কি করা যায়, মানে কি হিসেবে চালাই দেওয়া যায় বলেন তো। আপনার মনে অনেক কথা বলতে পারেন, ব্যাখ্যা ট্যাখ্যা যা এই এক প্রশ্ন দিয়ে 1 ঘন্টাও লেখা যায়। তো মোটামুটি যেহেতু কথা কাটাকাটির এক পর্যায়ে বলছে, তার মানে ধরে নেওয়া যায় এখানে কি ছিল না, অভিপ্রায় ছিল না, হঠাৎ উত্তেজিত হয়েছে, হঠাৎ উত্তেজিত হয়েছে। আর গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন, ওই যে 300 ধারার প্রথমেও মিলে, প্রথম ব্যতিক্রম বা চতুর্থ ব্যতিক্রম আকস্মিক কলহ, এই দুইটার সাথেও মিলে। বুঝতে পারছেন? তো বিস্তারিত পড়লাম না, যেহেতু আমরা এর আগে পড়ছি, এগুলা তো একবার ইয়া করলে, এবং এগুলা এখান থেকে হুবহু লেখারও দরকার নাই, আপনি জানলে নিজের মতো করে লিখবেন আর কি। সমস্যা 5 দেখেন, এটা ভালো। কোনো একটি একটি আঘাতেই মারা যেতে পারে জেড এমন একটি রোগে ভুগছে, মানে ধরেন জেড হলো এমন একজন ব্যক্তি যার একটা সামান্য আঘাতেই তার কি আছে, মারা যাওয়ার সম্ভাবনা আছে। এরূপ অবস্থায় এ একদিন জেড কে আঘাত করলো এবং জেড মারা গেল। যদিও এরূপ একটিমাত্র আঘাত স্বাভাবিক প্রক্রিয়ায় সুস্থ সবল দেহের অধিকারী একজন লোককে মেরে ফেলার জন্য যথেষ্ট ছিল না, মানে একজন স্বাভাবিক মানুষ এই আঘাতে মারা যাওয়ার কথা না। জেড এর এমন রোগ বিষয়ে অবগত থেকে এ আঘাত করে থাকলে কি অপরাধ করেছে, এবং যদি রোগ বিষয়ে অবগত না থাকে তাকে আঘাত করে, তাহলে কি অপরাধ করেছে আলোচনা করুন। দেখি আমরা আলোচনার সাথে আপনাদের একজনের মাইক্রোফোন দিচ্ছি, আপনারা দেখি আলোচনা করেন। এই জাকারিয়া ধরেন, আপনি আলোচনা করেন। এটা ধরেন যে এই জায়গায় যে জেড যে মারা গেছে, এই জায়গায় এ কোনো অপরাধ করছে কিনা বলেন, কি অপরাধ করছে বলেন। মাইক্রোফোন ধারে নিয়ে বলেন, বা দরকার হলে আরো একবার পড়িয়া বলেন। স্যার এখানে বলছে স্যার 300 দ্বারা যে প্রথম অংশ, 300 দ্বারা তো দুটো ভাগ স্যার, হুম প্রথম ভাগ দ্বিতীয় ভাগ। হুম এখানে বলছে যে প্রথম ভাগের যে দ্বিতীয় অনুচ্ছেদ, না অভিপ্রায় জ্ঞান এবং জ্ঞান, হ্যাঁ দ্বিতীয় অনুচ্ছেদে স্যার ওইখানে বলছে যে যদি কোনো ব্যক্তি এমন কোনো রোগে ভোগে এবং সে যদি সেই সম্পর্কে জানে যে ওই যে রোগে ভুগছে তারে আমি আঘাত করলে সে মারা যাবে, কিন্তু স্বাভাবিকভাবে ওই একটা লোককে ওইভাবে ওই আঘাত করলে সে মারা যাবে না, কিন্তু তার ওই রোগটা সম্পর্কে সে জেনে শুনে আঘাত করছে বিদায় হুম ওই জায়গা দণ্ডপ্রাপ্ত হবে স্যার। হুম এটা খুন বলে বিবেচিত হবে। হুম এটা হচ্ছে 300 ধারার প্রথম অংশের দ্বিতীয় অনুচ্ছেদ। হুম। ওই জায়গায় কিন্তু প্রশ্নে 2টা অংশ আছে দেখেন, অবগত থেকে আঘাত করলে কি হবে, আর অবগত যদি না স্যার থেকে থাকলে অবগত কি হবে। আর ওই যদি আঘাত সম্পর্কে যদি সে না জানে তাহলে স্যার এই জায়গায় তার কোনো অপরাধ হবে না। হ্যাঁ, রোগ সম্পর্কে যদি তার সে অবগত না থাকে তাহলে সে নিন্দনীয় হত্যা হিসেবে গণ্য হবে। সে অপরাধ হুম। করে নিন্দনীয় হত্যা হিসেবে গণ্য হবে।
বুঝছেন? আচ্ছা, 6 নং প্রশ্নে আছি। 6 নং, অনলাইনে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করেন। 6 নং দেখেন, এক্স একটি ঝোপের আড়ালে জেড আছে বলে জানে, কিন্তু ওয়াই তা জানে না। এক্স জেড এর মৃত্যু ঘটানোর অভিপ্রায়ে অথবা এর ফলে জেড এর মৃত্যু ঘটার সম্ভাবনা আছে জেনে ওয়াই কে উক্ত ঝোপের প্রতি গুলি ছোড়ার জন্য প্রবৃত্ত করেন। ওয়াই জানে না ওয়াই এর গুলিতে জেড এর মৃত্যু হয়। পেনাল কোড অনুসারে কে কি অপরাধ করতে বলেন? প্রথমত এই জায়গায় ওয়াই এর কোনো গুলি মানে ওয়াই এর কোনো কি হয় নাই, অপরাধ। হ্যাঁ, ওয়াই এর কোনো অপরাধ হয় নাই। আর এ যে ওই যে যার হত্যার অভিপ্রায় আছে সে তো ওকে দিয়ে কাজটা করাইছে, তো এটার ভিতরে আপনি আলোচনা করবেন সে অপরাধে কি করছে, প্ররোচনা করছে বা সহায়তা করছে। হ্যাঁ, ওই খুনের প্ররোচনা বা সহায়তা করছে। তো এই কারণে যে এক্স সে দণ্ডিত হবে 302 এর সাথে 109। 302 এর সাথে কত? 109। আর যে গুলিটা করছে সে কি পাবে? সে তো অব্যাহতি পাবে। হ্যাঁ, জি, বুঝতে পারছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যালো। আচ্ছা, তার মানে এটা আমরা জানলাম। মানে আমি বিস্তারিত প্রশ্নগুলো ব্যাখ্যা করতেছি না, জাস্ট আপনাদের ধরে ধরে দিচ্ছি যে এটা কেন হলো কেন হলো না। 7 নাম্বারে আসেন। 7 নাম্বার, এক্স ওয়াই এর একটি পাখি হত্যা ও চুরি করার জন্য পাখিটির উদ্দেশ্যে গুলি চললো। কার পাখি? ওয়াই এর পাখি। গুলি করছে কে? এক্স। গুলিটি ঝোপের আড়ালে থাকা ওয়াই এর পায়ে লাগে, মানে যার পাখি তার পায়ে লাগছে। এবং মারাত্মক আহত অবস্থায় দীর্ঘ 1 ঘন্টা রক্তক্ষরণের পর ওয়াই মারা যায়। এক জানতো না যে ওই ঝোপের আড়ালে আছে। ময়না তদন্ত প্রতিবেদনে ডাক্তার মন্তব্য কলামে উল্লেখ করেন যে যথাযথ প্রতিকার ও নিপুণ চিকিৎসায় ওয়ের মৃত্যু নিবারণ করা যেত। ময়না তদন্তে আসছে যে যদি তারে ঠিকঠাক মতো ট্রিটমেন্ট করা যেত তাহলে তার মৃত্যু কি করা যেত? নিবারণ করা যেত। এক্স এর দায় নিরূপণ করুন। আসেন ডাক্তার সাহেব, আসেন, বসেন, আসেন, আরে আসেন। তাহলে দেখেন, একটু পরে শেষ হয়ে যাবে, 10-15 মিনিট। আসেন তো দেখেন, তো এখানে অ্যাকচুয়ালি কি হয়েছে? আচ্ছা, আপনি এই প্রশ্নের অনেক সমাধান হয়, এই প্রশ্নের অনেক সমাধান হয়। তবে আমরা এই জায়গা যেটা বলা যায় যে যেহেতু তার ঝোপের আড়ালে ছিল, গুলি লাগছে, এই পর্যন্ত কোনো অপরাধ হয় নাই। কিন্তু পরে যখন তার গুলিটা লাগছে এবং ময়নাতদন্ত প্রতিবেদনে আসছে যে সে আরো আগে যদি হসপিটালে নিত তাহলে সে বাঁচলেও বাঁচতে পারতো, তাহলে ধরে নেওয়া যায় এক্ষেত্রে তার কি ছিল? অবহেলা ছিল। অবহেলার পরে মৃত্যু ঘটছে। আমি বলতেছি না যে এটাই একমাত্র উত্তর। আপনার যদি যৌক্তিক কোনো কথা থাকে সেটাও আপনি লিখতে পারেন। কারণ একই ঘটনা দিয়ে আপনি যদি 10 জন উকিলের কাছে যান, 10 জন উকিলের মামলা কিন্তু 10 রকম হবে, একরকম হবে না। জি। তো দেখেন, আইনানুগ পর্যালোচনা দণ্ডবিধি 1860-এর 299 ধারা অনুযায়ী আলোচ্য ঘটনায় এক্স ওয়াই এর একটি পাখি হত্যা বা চুরি করার উদ্দেশ্যে গুলি ছুড়লে ঝোপের আড়ালে থেকে ওয়াই এর পায়ে লাগে এবং ওয়াই এতে মারাত্মক আহত হয় এবং দীর্ঘ 1 ঘন্টা রক্তক্ষরণের পর কি মারা যায়। এখানে এক্স এর উদ্দেশ্য ছিল যে ওয়াই এর পাখি চুরি ও হত্যা করা। এই উদ্দেশ্যে এক্স গুলি ছুড়ে দিল, ওয়াই কে হত্যা করার উদ্দেশ্য নয়। এছাড়া ওয়াই ঝোপের আড়ালে থাকায় এক্স তাকে দেখেনি, ফলে সে মারাত্মক আহত অবস্থায় ওয়াই এর জন্য প্রয়োজনীয় চিকিৎসা ও ব্যবস্থা নিতে করতে পারেনি। অতএব উপযুক্ত আলোচনা দ্বারা এটি প্রতীয়মান হয় যে এক্স নিন্দনীয় হত্যা বা খুনের দায়ে দণ্ডিত হবে না, কিন্তু দণ্ডবিধি 304 ক ধারায় অপরাধ করেছে। 304 ক ধারায় বলেছে যে কোনো ব্যক্তি যদি বেপরোয়া ভাবে বা অবহেলাজনক ভাবে কার্য করে কারো মৃত্যু ঘটায় এবং তা যদি শাস্তিজনক নরহত্যা না হয় তবে সে ব্যক্তি যে কোনো বর্ণনার 5 বছর পর্যন্ত কারাদণ্ডে, অর্থদণ্ডে, উভয় দণ্ডে দণ্ডিত হবে। তাই এ জায়গায়
মারাত্মক আহত অবস্থায় দীর্ঘ 1 ঘন্টা রক্তক্ষরণের পর ওয়াই মারা যায়, সেহেতু ধরে নেওয়া যায় এক্স এর অবহেলার কারণে ওয়াই এর কি হয়েছে, মৃত্যু হয়েছে। ঠিক আছে, 9 নং প্রশ্নটা দেখেন। যে এটা 2004 সালের অ্যাডভোকেটিভ পরীক্ষায় আসছিল। 9 নং, একজন ট্রাক ড্রাইভার বস্তিতে থাকে। একদিন সে অসময়ে বাড়িতে ফিরে তার 20 বছর বয়স্ক ছোট বোনকে প্রতিবেশী এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠ আবেগপ্রবণ অবস্থায় দেখতে পায়। সে রাগান্বিত হয়ে ওঠে এবং উভয়কে দাওয়ের আঘাতে হত্যা করে। বলেন তো এটা কি খুন হয়েছে কিনা? সে তো ওই তাদেরকে দেখে সে আকস্মিক উত্তেজিত হয়েছে এবং বেপরোয়া ভাবে ট্রাক চালাইয়া বাড়ি হইতে বাহির হয়ে যাওয়ার পথে পথচারী একজন মহিলাকে চাপা দেয়। তাহলে মহিলারে যে চাপা দিছে ওই সময় তো তার রাগে গা কাঁপতেছে, ওরে মহিলারে ধরেন ইচ্ছাকৃত ভাবে দেয় নাই, এটা হবে কত, 304-এর কত খ। তাহাকে কিন্তু মামলা তো আর ইন্দ্রনীল হত্যার 304-এর খতে করবে না। হ্যাঁ, তাহাকে জোড়া খুনের জন্য দণ্ডবিধির 302 ধারায় অভিযুক্ত করা হয় এবং রাস্তায় মহিলাকে চাপা দেওয়ার জন্য দণ্ডবিধির 304 ধারায় অভিযুক্ত করা হয়। ট্রাক ড্রাইভার তাহার পক্ষে সমর্থনের জন্য আপনার নিকট আসে। আসামির সমর্থনে আপনার যুক্তি কি হবে, কারণ ও হেতু সমূহ বর্ণনা করুন। খুব সোজা, মানে আপনি ব্যাখ্যা দিয়ে দিয়ে আপনার মন যা যা চায় সেই আঙ্গিকে লিখবেন। আপনার দৃষ্টিতে কি এটা 302 হয়? 302 হয় না। 302 এর না জায়গা স্যার, হবে কত, 302 হয় না। 304। আর যে জায়গা আসছে 304 সে জায়গা হবে কত, 304-এর খ। তো যুক্তি দিয়ে দিবেন। সর্বশেষ প্রশ্ন দেখেন, এক্স মৃত্যু হবে জেনেও ওয়াই এর মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে গুলি ছোড়েন, কিন্তু ওই গুলিতে জেড এর মৃত্যু হয়। এই যে একেবারে গরম গরম প্রশ্ন এবার আসছে। একজনের উদ্দেশ্যে গুলি ছড়ছেন, লাগছে আর একজনের, তাহলে এই জায়গায় আলোচনা করতে হবে কত ধারা, 301 ধারা। 301 স্যার। তো আজকে আপনাদের এই পর্যন্তই। আগামী দিন ইনশাল্লাহ আমরা আত্মরক্ষার অধিকার পড়বো। তার আগে একটু বলে নেই শুনেন, আমাদের যদি শনিবার যদি রোজা হয়, রোজা কবে? শনিবার খেয়ে রবিবার রোজা, তাহলে তো শনিবার পরীক্ষা দিতে সমস্যা নাই, যত সময়ই আসেন। না 4 ঘন্টা না, 2 ঘন্টা। জি ভাই, রমজান মাসে হয়েছে 3:30টায়। ফৌজদারি 1 থেকে 10, শনিবারে পরীক্ষা বিকাল 4টায়। আসসালামু আলাইকুম স্যার। জি সোহাগ সরকার, বলেন কেমন আছেন? হ্যাঁ স্যার, ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভাই। স্যার এতদিন তো ওই বইটই অনেক কিছু ফলো করছি স্যার, ওইগুলাও স্যার পড়ছি। এখন কি স্যার শুধুমাত্র স্যার শীট গুলাই স্যার ফলো করি নাকি স্যার? শীট স্যার শীটই তো ফলো করতে বলছে, আর কিছু কি আপনার বলছি? এটাই ভালোভাবে দেখেন। স্যার এখন স্যার এটাই ভরসা আর কি, শেষ ভরসা স্যার, হ্যাঁ এগুলাই হ্যাঁ হ্যাঁ করি। হ্যাঁ, অবশ্যই। মাথা স্যার আওলাই ফেলছি সব কইরা। বারবার লেখেন, এখন যা আর দিচ্ছি এইটুকুই পড়েন, বেশি পড়ার দরকার নাই। আস্থা রাখেন জি আল্লাহ স্যার, ভরসা। ইনশাল্লাহ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।